সুপ্রভাত সবাইকে। বাংলার উত্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি পঞ্চায়েত নিয়োগের সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশন বেরিয়েছে। পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন বেরিয়েছে এবং তার সঙ্গে আইসিডিএস সহ পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বাংলা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। তো বাংলার মধ্যে ব্যাকরণ পোর্শনটাও খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা ব্যাকরণ পোর্শন থেকে কারক নিয়ে কয়েকটি ক্লাস করতে চলেছি। তিনটি বা চারটি ক্লাসের একটি সমাবেশ হতে চলেছে। আজকের ক্লাসটি হলো প্রথম ক্লাস, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাইকে মন দিয়ে দেখার জন্য অনুরোধ করলাম। আমাদের কারক এবং অকারক সম্পর্কে যেটা আজকে পড়বো সেটা হলো তার প্রাথমিক ধারণা কারক সম্পর্কে, ক্রিয়াপদ, বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক। এই যে টার্মিনোলজি বা এই প্রতিশব্দগুলি না পড়লে কিন্তু আমরা সহজে কারক নির্ণয় করতে পারবো না। এগুলো আমাদের জানতেই হবে কারক নির্ণয় করার জন্য। তাই আজকের ক্লাসে আমরা মূলত এইগুলি সম্পর্কেই জানবো। তাহলে শুরু হচ্ছে আমাদের ক্লাস। কারক অকারক সম্পর্ক, ব্যুৎপত্তি, অর্থাৎ কারক শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ক্রিযুক্ত অক সমান সমান কারক। কারকের ইংরেজি প্রতিশব্দ হলো কেস, CASE, কেস। এই কেস শব্দটি এসেছে আবার লাতিন শব্দ কাসুস থেকে। ভালো করে এটা জানতে হবে, লাতিন শব্দ কাসুস থেকে। তাহলে কাসুসের বাংলা প্রতিশব্দ হলো পতন। পতন মানে, পতন বলতে বোঝায়, এখানে বোঝানো হচ্ছে কোনো ক্রিয়া বা কাজ বা ভার্বকে। তাহলে ক্রিয়া বা কাজ বা ভার্বটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারকের ক্ষেত্রে। আমরা ক্রিয়াপদ সম্পর্কে এবার একটু ডিটেলসে আলোচনা করব। ক্রিয়াপদ বাক্যের মধ্যে যে পদের দ্বারা থাকা, করা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। এটি দু প্রকার, সমাপিকা ক্রিয়াপদ এবং অসমাপিকা ক্রিয়াপদ। সমাপিকা শব্দের অর্থ হলো সম্পূর্ণ, অর্থাৎ যে ক্রিয়াপদের দ্বারা একটি বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে তাকে বলা হবে সমাপিকা ক্রিয়াপদ। অসমাপিকা, সমাপিকার অপোজিট, অর্থাৎ এক্ষেত্রে বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ যে ক্রিয়াপদের দ্বারা আমরা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝাতে পারছি না, আমাদের ডিজায়ার থেকে যাচ্ছে যে এরপরে কি হয়েছে। আমি একটি বাক্যের দ্বারা বোঝানোর চেষ্টা করছি। আমি বাড়ি গিয়ে ভাত খাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভার্ব বা ক্রিয়া রয়েছে, একটি হলো গিয়ে এবং আরেকটি হলো খাবো। যদি আমি এইটুকু বলি, অর্থাৎ আমি বাড়ি গিয়ে, তার মানে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হলো? হলো না। এবং যদি আমি এতটা বলি, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, তাহলে আমি বুঝতে পারলাম যে বাড়ি গিয়ে আমি কি করব? ভাত খাবো। তাহলে গিয়ে পর্যন্ত যদি আমি লিখি তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। সেই কারণে গিয়ে এই ক্রিয়াপদটি হলো অসমাপিকা ক্রিয়াপদ। আর খাবো এই শব্দটির দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে আমি বাড়ি গিয়ে কি করব। তাহলে খাবো এই ক্রিয়াপদটি হলো কি? সমাপিকা ক্রিয়াপদ। আমাদের কারক নির্ণয় করতে গেলে কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে সমাপিকা ক্রিয়াপদ সম্পর্কে। এরপরে আমরা বিভক্তি সম্পর্কে একটু জেনে নিই। বিভক্তি শব্দের সাধারণ অর্থ কি? এর সাধারণ অর্থ হলো বিভাগ বা ভাগ করা, ঠিক আছে? তো বিভক্তি মানে কি? বিভক্তি হলো একটি বর্ণ হতে পারে বা বর্ণ সমষ্টি, অর্থাৎ একাধিক বর্ণ মিলে তৈরি হতে পারে একটি পদ, যা শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। তাহলে আমরা একটু জেনে নিই যে শব্দ কি, ধাতু কি, আর তারপরে আমি জানবো পদ কি। তাহলে শব্দ কি? শব্দ হলো কোনো একটা যে কোনো পার্টস অফ স্পিচে ক্রিয়া বাদে বাদবাকি সমস্ত নামপদকে আমরা বলবো শব্দ। অর্থাৎ নাউন হতে পারে, সেটা প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অর্থাৎ ভার্ব বা ক্রিয়া বাদে পার্টস অফ স্পিচের বাকি সবগুলো হলো শব্দ। আর ধাতু কি? তাহলে ভার্বকে আমি যেহেতু বাদ দিয়েছিলাম, তাহলে ভার্ব হচ্ছে ধাতু, অর্থাৎ ক্রিয়ার যে ক্ষুদ্রতম অংশ তাকেই বলা হয় ধাতু। আমরা সংস্কৃতে পড়েছিলাম না ক্লাস 7-8-এ ধাতুরূপ, শব্দরূপ। ধাতুরূপে আমরা কি পড়েছি? দৃশ ধাতু, গম ধাতু, পা ধাতু। দৃশ ধাতু মানে কি? দেখা, টু সি। গম ধাতু মানে কি? যাওয়া, টু গো। পা ধাতু মানে কি? পান করা, টু ড্রিঙ্ক। তাহলে বুঝতে পারছি ধাতু মানে ক্রিয়ার যে মূল অংশ,
তাকে ধাতু বলা হচ্ছে। এবং শব্দরূপে আমরা কি কি পড়েছিলাম? নর পড়েছিলাম, লতা পড়েছিলাম, স্ত্রী পড়েছিলাম। তাহলে এগুলো কি? নদী পড়েছিলাম। এগুলোর দ্বারা কোনো কাজ করা, থাকা, হওয়া এগুলো কিছুই বোঝাচ্ছে না। অর্থাৎ ক্রিয়া ছাড়া বাদবাকি সবটাই হলো শব্দ। আর ক্রিয়ার মূল অংশকে বলা হবে ধাতু। আর এবার জানবো পদ কি। পদ হলো বাক্যে যেই সমস্ত শব্দ বা ধাতুর রূপ ব্যবহৃত হয় সেগুলোই হলো পদ। পদটাকে আরো ভালোভাবে আমি বোঝানোর জন্য একটি বাক্যে ব্যবহার করে দেখাচ্ছি। আমি লিখলাম, বনে থাকে বাঘ। এক্ষেত্রে বনে, বন যুক্ত এ হয়ে গেল বনে। থাকে কে ভাঙলে আমরা কি পাই? থাকা যুক্ত এ হয়ে গেল থাকে। তাহলে বাক্যে ভাঙলে কি আমরা কিছু পাই? আচ্ছা, ওটাতে একটু পরে যাচ্ছি আদৌ কিছু পাই কিনা। তাহলে বনে, বন যুক্ত এ, বনটা হলো শব্দ, শব্দরূপ শব্দ, তার সঙ্গে এ যুক্ত হয়েছে, এ হলো বিভক্তি। এই শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলো তবেই সেটি বাক্যে ব্যবহারে উপযোগী হয়ে উঠলো, তখনই আমি তাকে বলবো পদ। তাহলে বন হলো শব্দ, এই হলো বিভক্তি, এবং শব্দ এবং বিভক্তি যুক্ত হয়ে আমরা যাকে পেলাম অর্থাৎ বনে, সে হলো কি? সে হলো একটি পদ। তাহলে শব্দ বা ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে তাকে আমরা বলবো বিভক্তি। তাহলে থাকা, থাকা হলো একটি ধাতু, হ্যাঁ, কারণ এটি ক্রিয়া বোঝাচ্ছে। থাকা হলো একটি ধাতু এবং তার সঙ্গে এ যুক্ত হচ্ছে বিভক্তি। তাহলে বাঘের ক্ষেত্রে এটাও বাঘ লিখেছি, এটাও বাঘ লিখেছি, তাহলে কি এর সঙ্গে কিছুই যুক্ত হয়নি? অবশ্যই যুক্ত হয়েছে। যেমন আমি যদি লিখি ক যুক্ত অ, তাহলে কি হয়? তাহলে হয় ক। যদি লিখি ক যুক্ত রস্বই, তাহলে কি হয়? তাহলে হয় কি। যদি লিখি ক যুক্ত রস্বৌ, তাহলে কি হচ্ছে? কু। সুতরাং আমরা এখানে দেখলাম কয়ের সঙ্গে অযুক্ত হয়ে সেম কই হলো, সেক্ষেত্রে যুক্ত অ হয়েছে কিন্তু আর রূপের কোনো পরিবর্তন হয়নি। এখানেও তাই, দেখতে দুটোই একই রকম মনে হলেও এই বাঘের সঙ্গে অযুক্ত হয়েছে তবেই গিয়ে এই বাঘটি হয়েছে। অর্থাৎ এটি হলো শব্দ, অ হলো বিভক্তি, এবং তা সেই দুটো যুক্ত হয়ে আমরা যাকে পেলাম অর্থাৎ যে বাক্যে ব্যবহৃত হলো সে হলো একটি পদ। এবার বিভক্তি কি সেটা জানতে হবে। বিভক্তি চিহ্নগুলো কি কি চিহ্ন আছে? অ বা শূন্য। কেন অকে শূন্য বলা হচ্ছে এটা আবার একটু এক্সপ্লেন করি। এর আগে আমাদের কি ছিল দেখেছি আমি, বাঘ যুক্ত অ সমান সমান কি হয়েছিল? বাঘ হয়েছিল। তার মানে যদিও অযুক্ত হচ্ছে কিন্তু এর যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, তাই অবিভক্তিরই অপর নাম শূন্য বিভক্তি। এছাড়াও এ আছে, তে আছে, এতে, কে, রে, এরে এই সমস্ত বিভক্তি যুক্ত হতে পারে। শূন্য বিভক্তি, শূন্য বিভক্তির কোনো চিহ্ন নেই, যেমন কয় দীর্ঘে কি, কয় রস্বইকারে কি, কয় রস্যকারে কু, ক প্লাস অ ক, যেটা আমি একটু আগে লিখেছিলাম। তো এক্ষেত্রেও তাই, শূন্য বিভক্তি মানে কি? বাঘ অযুক্ত হওয়ার পরেও অর্থাৎ শূন্য বিভক্তি যুক্ত হওয়ার পরেও তার কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ কোনো চিহ্ন নেই। তির্যক বিভক্তি, এই বিষয়টা একটু জানতে হবে। তির্যক বিভক্তি কি? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলা হয়। যেমন এ বিভক্তি, এ হলো একটি তির্যক বিভক্তি। বিভক্তির প্রকারভেদ, শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি। একটু আগেই আমি বলেছিলাম, যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই আবার দিই। কি ছিল? বন যুক্ত এ, বনে। তারপরে কি লিখেছিলাম আমি? থাকা যুক্ত এ, থাকে। তাহলে এক্ষেত্রে শব্দ বিভক্তিও এ হলো, ধাতু বিভক্তিও এ হলো, কিন্তু এটি ধাতুর সঙ্গে যুক্ত হলো, এটি শব্দের সঙ্গে যুক্ত হলো। তো বিভিন্ন ধরনের শব্দ বিভক্তি ধাতু বিভক্তি চিহ্ন আছে, ওটা আমরা যত কারক পড়বো, প্রত্যেকটি কারকের শ্রেণীবিভাগ পড়বো, তখন আস্তে আস্তে সবটা জানতে পারবো। এবার চলে যাই
অনুসর্গ বা পরসর্গ বা কর্মপ্রবচনীয় তিনটে টার্মই কিন্তু জানতে হবে। এরকম ধরনের প্রশ্ন আসে যে অনুসর্গকে আর কি নামে ডাকা হয়, সেক্ষেত্রে কর্মপ্রবচনীয় এই শব্দের সঙ্গে কিন্তু অনুসর্গের কোনো সরাসরি যোগ আমরা দেখতে পাচ্ছি না, সম্পূর্ণ একটি আনকমন শব্দ, সুতরাং আমাদের এটা বুঝতে ভুল হতে পারে। তাই ভালোভাবে জানতে হবে অনুসর্গের অপর নাম পরসর্গ বা কর্মপ্রবচনীয়। অনু কথার অর্থ হলো পরে। বাংলায় আমরা সমুচ্চায়িত ভিন্নার্থক শব্দ পড়েছি না, সেখানে অনু এবং অনু, এই যে অনু কথার অর্থ হলো পরে বা পশ্চাৎ। আরেকটি অনু আমরা পড়েছিলাম না, মূর্ধন্য রস্যু অনু। এই অনু মানে হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ, সেইটার সঙ্গে কিন্তু এই অনুটাকে এক করলে চলবে না, এটা অদন্তন্য রস্যু অনু। এই অনু কথার অর্থ হলো পরে বা পশ্চাতে, মানে আফটার। তাহলে স্বর্গ, অনু স্বর্গকে ভেঙে আমরা দুটো পেলাম, অনু প্লাস স্বর্গ। তাহলে স্বর্গ কথার অর্থ হলো অবস্থান, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে পরে অবস্থান করে তাকে বলা হবে অনুসর্গ। যে পথগুলি, এটা পথ হবে না, এটা পদ হবে, যে পদগুলি স্বাধীনভাবে বিভিন্ন পদের পরে বসে এবং আলাদা করে অর্থ আছে তাদের বলা হবে অনুসর্গ। বিষয়টি ভালোভাবে জানতে হবে, স্বাধীনভাবে বসে। বিভক্তির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যেমন ছিল বন যুক্ত এ, হয়ে গেছে বনে, মানে একার হিসেবে এটি যুক্ত হয়েছে, অর্থাৎ বিভক্তি যে কোনো পদের সাথে বা শব্দের সাথে বা ধাতুর সাথে ওতপ্রোতভাবে মিশে যায়, যেটা কিন্তু এক্ষেত্রে হবে না, অর্থাৎ অনুসর্গের ক্ষেত্রে মিশবে না, ও সম্পূর্ণ আলাদাভাবে বসবে, পরে বসবে এবং এর আলাদা অর্থ থাকতে পারে, তখন তাকে বলা হবে অনুসর্গ। এবং অনুসর্গ কিন্তু অব্যয় পদ। হ্যাঁ, অনুসর্গ অব্যয় মানে কি, যে যেগুলোর কোনো পরিবর্তন হয় না, যে পদগুলো লিঙ্গ কারক বচন পুরুষ ভেদে যে বাক্যের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলা হয়, ওই জন্য এগুলো হচ্ছে অব্যয়। একটু এটা কেন অব্যয় আমি বুঝিয়ে দিই। গাছ থেকে পাতা পড়ে, ঠিক আছে, এক্ষেত্রে থেকে এটি হলো অনুসর্গ। তাহলে থেকে অনুসর্গের আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি তো। স্বাধীনভাবে বসে, থেকে গাছের সঙ্গে বসেছে একেবারেই নয়, এটা স্বাধীনভাবে বসেছে। পদের পরে বসে, গাছ তার পরে বসেছে, গাছ থেকে পাতা পড়ে, এবং আলাদা করে অর্থ আছে থেকে, ফ্রম, তাই না, থেকের কিন্তু আলাদা অর্থ ফ্রম, তাহলে এর আলাদা অর্থ আছে, স্বাধীনভাবে বসছে, পদের পরে বসছে, এবং এগুলি অব্যয়। কেন অব্যয় একটু বলি। যেমন গাছ থেকে পাতা পড়ে এখানে আছে, যদি বিষয়টা এমন হয় যে পাতা প্লুরাল ফর্ম হয়ে গেল বা গাছও প্লুরাল হয়ে গেল, গাছ যেমন গাছগুলি থেকে পাতা পড়ে, তাহলে গাছ সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল, কিন্তু থেকের কি কোনো পরিবর্তন হলো না। যদি আমি গাছের জায়গায় অন্য কিছু বলে দিই, পাতার জায়গায় অন্য কিছু, যেমন আমি যদি এমন বলি যে কোনো একটি অট্টালিকা থেকে কিছু একটা পড়ছে বা আকাশ থেকে বৃষ্টি পড়ে, সেক্ষেত্রে পদ পরিবর্তন হয়ে যাচ্ছে, তার লিঙ্গ পরিবর্তন হোক বা বচন পরিবর্তন হোক, কোনো ক্ষেত্রে কিন্তু থেকের চেঞ্জ হবে না, তাই জন্য থেকে হলো একটি অব্যয়। একইভাবে প্রত্যেকটি অনুসর্গই হলো অব্যয়। এরপর হচ্ছে নির্দেশক। নির্দেশক হলো এক প্রকার চিহ্ন, এটাও একটা চিহ্ন যা বাক্যের পদের বচনকে নির্দেশ করে, বিষয়টা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে তাকে নির্দেশ করবে কে, তাকে নির্দেশ করবে নির্দেশক। যেমন এক বচনে টি টা খানা খানি, সাধারণত এই নির্দেশকগুলো ব্যবহৃত হয়, আর বহু বচনে রা হতে পারে, এরা দের গুলো গণ বৃন্দ এরকম প্রচুর আছে, ঝাঁক হতে পারে, এগুলো সব বহু বচনে যুক্ত হয়। যেমন আমি যদি লিখি পাখি, পাখির সঙ্গে যদি টি যুক্ত করলাম, তাহলে এটা হয়ে গেল সিঙ্গুলার, একটা পাখি, দ্য বার্ড। যদি বলি পাখি রা, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, দ্য বার্ডস। তাহলে আমরা বুঝতে পারছি যে এই নির্দেশকগুলো যুক্ত হলে এক বচন বোঝায়, এই নির্দেশকগুলো যুক্ত হলে বহু বচন বোঝায়। নির্দেশকও কিন্তু আমাদের কারক নির্ণয় করতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তাহলে আমরা এবার চলে যাই
প্রশ্নে, অর্থাৎ এর আগে আমরা যা যা পড়েছি সেই সংক্রান্ত কিছু প্রশ্ন রাখা হয়েছে এবং তাদের প্রত্যেকের সঙ্গে 4টি করে অপশন রাখা হয়েছে। আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমি কয়েক সেকেন্ড সময় দেব, তারপর আমি সঠিক উত্তরটি বলে দেব। তাহলে চলে যাই প্রশ্নে। প্রশ্ন নম্বর 1, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ, এক্ষেত্রে কিন্তু ওই লাতিন ব্যুৎপত্তি নয়, হ্যাঁ, সংস্কৃত ব্যুৎপত্তি। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে, যে করে না, যে চলে, যে বলে। তাহলে সঠিক উত্তর যে করে, দ্যাট ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রশ্ন নম্বর 2, বাক্যের অর্থের পূর্ণতা প্রকাশ করে। অপশন: নামপদ, অব্যয়, ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তাহলে সঠিক উত্তর হবে সমাপিকা ক্রিয়া, দ্যাট ইজ দ্য রাইট আনসার। সমাপিকা ক্রিয়া। ওকে, গো টু দ্য নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 3, বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে, বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে বাক্যস্থিত ড্যাশ সম্বন্ধকে কারক বলে। অপশন: অসমাপিকা ক্রিয়াপদের, সমাপিকা ক্রিয়াপদের, অব্যয়ের, গৌণ কর্মের। আমি ক্রিয়াপদ পড়ানোর সময় দুটো প্রকার পড়িয়েছিলাম, সমাপিকা এবং অসমাপিকা। সমাপিকা হলো যেটি বাক্যের অর্থে সম্পূর্ণতা প্রকাশ করছে, অসমাপিকা যে বাক্যের অর্থে সম্পূর্ণতা প্রকাশ করছে না। অব্যয় তো হবেই না, গৌণ কর্মও হবে না, সুতরাং এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে সঠিক উত্তর হলো সমাপিকা ক্রিয়াপদের। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, নামপদ বলতে বোঝায়, নামপদ বলতে কি বোঝায়? অনুসর্গকে, নির্দেশককে, বিভক্তিকে, বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলিকে নামপদ বলতে বোঝায়। সঠিক উত্তর বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলিকে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, নিচের কোনটি শব্দ বিভক্তির দৃষ্টান্ত? এন, রে, ইয়াছি, অন। যদি আমি কড়া এরকম একটি ধাতু নিই, বাংলায় কড়া একটা ধাতু আছে, যদি নিই এটা, তাহলে কড়া যুক্ত এন কি হয়ে যায়? করেন। আচ্ছা, যদি কড়া যুক্ত ইয়াছি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এটা হবে, আমি নিচে লিখছি, পাশে জায়গা নেই তাই, করিয়াছি। এটি আবার সাধু ভাষা হয়ে গেল, করিয়াছি। আচ্ছা, যদি করা যুক্ত অন হয়ে যায়, করা যুক্ত অন হয়ে যায় তাহলে কি হবে? করেন। কিন্তু রে হবে না, অর্থাৎ রে করার সঙ্গে যুক্ত হয়ে নতুন কোনো পদে পরিণত হচ্ছে না, তাই রে হচ্ছে শব্দ বিভক্তির উদাহরণ। যেমন আমি, আমি হচ্ছে একটি কি? আমি একটি সর্বনাম, তাহলে আমি যুক্ত রে, তাহলে হয়ে গেল আ মা রে। আমারে মানে আমাকে, যেটা আমরা সাধু ভাষায় আমারে বলি, তাহলে রে বিভক্তি হলো শব্দ বিভক্তির দৃষ্টান্ত। প্রশ্ন নম্বর 6, শূন্য বিভক্তি চিহ্ন হলো, এটা ভীষণ সোজা, সহজ। অ, ই, এ, আর আ, ই, এ, অ। সঠিক উত্তর হবে অ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, ধাতু বিভক্তির অপর নাম কি? শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক, অনুসর্গ। ধাতু বিভক্তির অপর নাম, তাহলে সঠিক উত্তর হবে ক্রিয়া বিভক্তি, কারণ ক্রিয়ার মূলকেই ধাতু বলে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 8, নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? অনুসর্গ মানে যেটি পরে বসে, স্বাধীনভাবে বসে,
আলাদা করে অর্থ থাকতে পারে এবং যেটি অবশ্যই হবে কি অব্যয়। তাহলে কোনটি? চে, তে, টি, ইয়াছি। তে, টি, ইয়াছি এই তিনটার আলাদা কোনো অর্থই নেই, কিন্তু চের একটা আলাদা অর্থ আছে, তাই না? কি? দেন। তাহলে চে হবে অনুসর্গ। একটা উদাহরণ দিচ্ছি, আমার চেয়ে তুমি বড়। তাহলে ইউ আর এল্ডার দ্যান মি, তাহলে চের একটা আলাদা অর্থ আছে, স্বাধীনভাবে বসে, তাহলে এটি হলো অনুসর্গ। তাহলে আমাদের কারকের প্রথম ক্লাস এখানেই শেষ হলো।